প্রতিবেদনে উঠে আসছে দেশের রাজনীতির অন্দরমহলের এমন কিছু বাস্তব চিত্র যা নির্বাচন সামনে রেখে পুরো সমীকরণই বদলে দিতে পারে। যে দলকে এতদিন কোণঠাসা মনে করা হচ্ছিল তারা কিভাবে নীরবে শক্ত ভিত গড়ে তুলেছে তার বিস্তারিত বিশ্লেষণ। একাধিক আসনে প্রার্থী সরে দাঁড়ানো, মনোনয়ন বাতিল, আদালতের রায়, জোট রাজনীতির ভাঙন এবং ভোটের অঙ্কে বড় ধরনের মোড় ঘোরানো পরিস্থিতি। কারা এগিয়ে যাচ্ছে, কারা পড়ছে চাপে, আর কারা নীরবে হয়ে উঠছে গেম চেঞ্জার, সবকিছুর বাস্তব চিত্র থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে, তাই সম্পূর্ণ আপডেট জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানিয়ে দিব যেই টিম কারণে ক্ষমতায় আসছে জামায়াত। চাঞ্চল্যকর তথ্য, দিশেহারা বিএনপি, এবার বের হয়ে আসলো থলের বিড়াল জামায়াতের আমিরকে নিয়ে রাষ্ট্রপতির চক্রান্ত ভাস। এদিকে শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। তারেক রহমানের সাথে সমঝোতার পথে আওয়ামী লীগ, বিএনপির সাথে মিলে কাজ করতে চায় হাসিনা, গোপন ষড়যন্ত্র ভাস। জানাবো তারেক রহমানকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, গোপন ভিডিও ভাইরাল। থাকছে নেত্রকোনা 2 আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী, জামায়াতকে মুনাফিক আখ্যা দিয়ে বিএনপিকে সমর্থন। এদিকে ভোটের মাঠে নতুন সমীকরণ। কুমিল্লা 4 আসনে এক চেটে হসনাত আবদুল্লাহ, বিএনপির প্রার্থী না থাকায় সহজে জয় পেতে পারে শাপলাকলি, বলছেন স্থানীয় ভোটাররা। আরও থাকছে জামায়াতকে নিয়ে আবারও চরমোনায় পীরের বিস্ফোরক মন্তব্য। জামাতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে জানালেন কেন ইসলামিক দলগুলোর সঙ্গে নিয়ে জোট করা সম্ভব হয়নি। জানাবো নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য সচিব। চুক্তির বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি অন্তর্বর্তী সরকার। এবং সবশেষে জানাবো টি-20 বিশ্বকাপ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। টাইগারদের সমর্থনে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের। জরুরি বৈঠকে বসেছে আইসিসি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এবার যাচ্ছি পুরো খবরে, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক গণমাধ্যম হঠাৎ করেই এক বোমা ফাটানো ভবিষ্যৎবাণী করেছে তাদের আনালিস্টদের দাবি বাংলাদেশের আগামী নির্বাচনে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। শুনে অবাক লাগতেই পারে, এতদিন কোণঠাসা হয়ে থাকা, নিবন্ধন নিয়ে টানাপড়নে থাকা একটি দল কিভাবে হঠাৎ করে ক্ষমতায় আসতে পারে। তবে রয়টার্স হাওয়ায় কথা বলেনি। তাদের প্রতিবেদনে 3টি সুনির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথম কারণটি শুনলে সত্যিই চোখ কপালে উঠবে। রাজনীতি নয়, আন্দোলন নয়, জামায়াতকে ক্ষমতায় নিয়ে যেতে পারে এমন এক গোপন অস্ত্র যা তারা গত 15 বছর ধরে নীরবে তৈরি করেছে সবার চোখের আড়ালে। কি সেই অস্ত্র? কেন পশ্চিমা বিশ্ব এখন জামায়াতকে নিয়ে নতুন করে হিসেব করছে? চলুন রয়টার্সের সেই চাঞ্চল্যকর রিপোর্টটি বিশ্লেষণ করা যাক। শুরুতেই একটি দৃশ্য। 2 আন্তর্জাতিক গণমাধ্যম হঠাৎ করেই এক বোমা ফাটানো ভবিষ্যৎবাণী করেছে তাদের আনালিস্টদের দাবি বাংলাদেশের আগামী নির্বাচনে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। শুনে অবাক লাগতেই পারে, এতদিন কোণঠাসা হয়ে থাকা, নিবন্ধন নিয়ে টানাপড়নে থাকা একটি দল কিভাবে হঠাৎ করে ক্ষমতায় আসতে পারে। তবে রয়টার্স হাওয়ায় কথা বলেনি। তাদের প্রতিবেদনে 3টি সুনির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথম কারণটি শুনলে সত্যিই চোখ কপালে উঠবে। রাজনীতি নয়, আন্দোলন নয়, জামায়াতকে ক্ষমতায় নিয়ে যেতে পারে এমন এক গোপন অস্ত্র যা তারা গত 15 বছর ধরে নীরবে তৈরি করেছে সবার চোখের আড়ালে। কি সেই অস্ত্র? কেন পশ্চিমা বিশ্ব এখন জামায়াতকে নিয়ে নতুন করে হিসেব করছে? চলুন রয়টার্সের সেই চাঞ্চল্যকর রিপোর্টটি বিশ্লেষণ করা যাক। শুরুতেই একটি দৃশ্য কল্পনা করুন। ঢাকার করাইন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সর্বস্ব হারিয়ে মানুষ যখন আহাজারি করছিল, তখন সরকারের ত্রাণ কিংবা দমকল বাহিনী পৌঁছানোর আগেই সেখানে হাজির হয় একদল মানুষ। তাদের হাতে ছিল নগদ টাকা, খাবার ও তাঁবু। তারা কারা? তারা ছিল জামায়াতের কর্মী। রয়টার্সের মতে ঠিক এখানেই জামায়াত অন্য সব রাজনৈতিক দলের চেয়ে অনেক এগিয়ে। বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতি যখন রাজপথের স্লোগান আর টিভি টকশোতে সীমাবদ্ধ, তখন জামায়াত বেছে নিয়েছে ভিন্ন পথ। রয়টার্সের বিশ্লেষণে দেখা যায় জামায়াতের ক্ষমতায় আসার পেছনে সবচেয়ে বড় কারণ তাদের বিস্তৃত ও অভাবনীয় জনকল্যাণমূলক নেটওয়ার্ক। বিষয়টি একটু গভীরে গিয়ে বোঝা যাক। রাজনীতিতে একটি প্রচলিত কথা আছে, পেটে খেলে পিঠে সয়। জামায়াত এই তত্ত্বকেই তাদের রাজনীতির মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছে। গত 1.5 দশক ধরে তারা রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকলেও বসে থাকেননি, বরং তারা গড়ে তুলেছে একটি সমান্তরাল অর্থনীতি ও সেবা খাত যা সরাসরি কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত। বাংলাদেশের ব্যাংকিং খাতের দিকে তাকালেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম সামনে আসে। রয়টার্স জানাচ্ছে এই একটি ব্যাংকের মাধ্যমেই প্রায় 1.5 কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে। 1.5 কোটি মানুষ মানে 1.5 কোটি সম্ভাব্য ভোটার বা শুভাকাঙ্ক্ষী। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যে পরিমাণ ঋণ পেয়ে থাকেন তার প্রায় 1/4 আসে এই ব্যাংক থেকে। উল্লেখযোগ্য বিষয় হল ব্যাংকটির প্রতিষ্ঠা ও দীর্ঘদিনের পরিচালনায় জামায়াতপন্থী মতাদর্শের লোকজনের সক্রিয় ভূমিকা ছিল এবং এখনও রয়েছে। এখানেই শেষ নয়, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ইসলামী ব্যাংক প্রায় 20 লক্ষ নারীকে সুদমুক্ত ঋণ দিয়েছে। এর ফলে তাদের আয় গড়ে 30% পর্যন্ত বেড়েছে। এই 20 লক্ষ নারী যখন ভোট দিতে যাবেন, তখন তারা কি শুধু রাজনৈতিক স্লোগান দেওয়া নেতাদের কথা ভাববেন, নাকি তাদের দুঃসময়ে পাশে থাকা মানুষদের কথা মনে রাখবেন? উত্তরটা খুব সহজ। এবার আসা যাক স্বাস্থ্য খাতে। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা পাওয়াটা প্রায় যুদ্ধের মতো। এই খাতেও জামায়াত গড়ে তুলেছে ইবনে সিনা হাসপাতালের মতো বিশাল একটি নেটওয়ার্ক। রয়টার্সের ভাষ্য অনুযায়ী ইবনে সিনা দেশটির অন্যতম বড় ও সেরা বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। প্রতি বছর এখানে 10 লাখের বেশি মানুষ সরাসরি চিকিৎসা সেবা পায়। দলের নেতাকর্মী বা তাদের সুপারিশে আসা রোগীরা অনেক সময় বিশেষ ছাড় কিংবা নামমাত্র মূল্যে চিকিৎসা সুবিধা পান। জামায়াতের সাবেক শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলী ইবনে সিনা ট্রাস্টের নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন। অর্থাৎ দলটির নেতৃত্ব শুরুতেই বুঝে গিয়েছিল শুধু মিছিল মিটিং করে মানুষের সমর্থন আদায় করা যাবে না,
মানুষের অসুখ বিসুখে পাশে দাঁড়াতে হবে। আজ রয়টার্স যখন বলছে জামায়াত ক্ষমতায় আসতে পারে, তখন তারা মূলত এই বিপুল সংখ্যক সুবিধাভোগী মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্তে পৌঁছেছে। দর্শক, জামায়াতের এই মাস্টার প্ল্যানের আরও গভীরে যাওয়া যাক, বিশেষ করে তাদের শিক্ষা ব্যবস্থায় গড়ে তোলা প্রভাবের কথা। এবার শিক্ষার প্রসঙ্গে আসি। একটি জাতি বা একটি প্রজন্মকে নির্দিষ্ট মতাদর্শে গড়ে তুলতে শিক্ষার চেয়ে শক্তিশালী মাধ্যম আর নেই। জামায়াত বিষয়টি খুব ভালোভাবেই জানে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আলিয়া ধারার প্রায় 10,000 মাদ্রাসায় জামায়াতের একচ্ছত্র প্রভাব রয়েছে। এসব মাদ্রাসায় পড়াশোনা করছে প্রায় 25 লাখ শিক্ষার্থী। এরা যখন ভোটার হবে, তখন তাদের চিন্তাভাবনায় কার প্রভাব থাকবে তা বুঝতে অসুবিধা হয় না। তবে জামায়াত শুধু মাদ্রাসাতেই সীমাবদ্ধ নয়, মূলধারার শিক্ষা ব্যবস্থাতেও তারা শক্ত অবস্থান তৈরি করেছে। এর সূচনা হয় 80-র দশকের রেটিনা কোচিং সেন্টারের মাধ্যমে। বর্তমানে সারা দেশে এর প্রায় 100টি শাখা রয়েছে এবং প্রতি বছর এখান থেকে প্রায় 25,000 শিক্ষার্থী বের হয়। কোচিং সেন্টার থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব স্তরেই জামায়াতপন্থী প্রতিষ্ঠান রয়েছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম ও দারুল এহসান ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান তার উদাহরণ। এমনকি আইডিয়াল নামধারী বহু স্কুল ও কলেজের বড় একটি অংশ পরিচালিত হয় জামায়াতপন্থী ট্রাস্টিদের মাধ্যমে। এসব প্রতিষ্ঠানে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে পড়াশোনা ও বৃত্তির ব্যবস্থা করা হয়। ফলে শিক্ষার্থী ও তাদের পরিবারগুলোর মধ্যে জামায়াতের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা তৈরি হয়। রয়টার্সের ধারণা, এই কৃতজ্ঞতাই শেষ পর্যন্ত ব্যালট বাক্সে ভোটে রূপ নিতে পারে। রয়টার্সের বিশ্লেষণে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জামায়াতের দুর্যোগ ব্যবস্থাপনা। করাইল বস্তির অগ্নিকাণ্ডের কথাই ধরা যাক, যেখানে বিএনপির কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শোনা যায়। সেখানে জামায়াতের কর্মীরা নিজেদের পকেটের টাকা খরচ করে ত্রাণ বিতরণ করে। বন্যা, শীত কিংবা অগ্নিকাণ্ড যে কোনো দুর্যোগে সবার আগে ক্ষতিগ্রস্ত এলাকায় জামায়াতের উপস্থিতি চোখে পড়ে। এই তাৎক্ষণিক সাড়া সাধারণ মানুষের মনে গভীর ছাপ ফেলে। যখন বড় রাজনৈতিক দলগুলো ক্ষমতার সমীকরণ নিয়ে ব্যস্ত থাকে, তখন জামায়াত মাঠ পর্যায়ে মানুষের আস্থা অর্জনে মনোযোগ দেয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকারে ছিল। এরপর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলেও সারা দেশে জালের মতো নিজেদের প্রতিষ্ঠান বিস্তার করেছে। কৃষি থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান, প্রায় সব ঘাঁটি তারা দক্ষ জনবল তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াত শুধু মানুষের মন জয় করেনি, বরং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা কার্যত তাদের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। তবে প্রতিবেদনে শুধু এটুকুতেই থামেনি রয়টার্স। তারা আরও দুটি কারণের কথা উল্লেখ করেছে। দ্বিতীয় কারণটি হল জামায়াতের দুর্নীতিমুক্ত ভাবমূর্তি। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক নেতা মানেই দুর্নীতির সঙ্গে জড়িত এমন ধারণা বহু মানুষের মনে গেঁথে আছে। কিন্তু রয়টার্সের মতে জামায়াত নেতাদের ব্যক্তিগত সততা ও তুলনামূলকভাবে দুর্নীতিমুক্ত ইমেজ তাদের আলাদা করে তুলে ধরে। রাজনৈতিক মামলা বা যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও অর্থ লুটপাট বা দুর্নীতির বড় কেলেঙ্কারিতে তাদের নাম খুব একটা শোনা যায় না। এই পরিচ্ছন্ন ইমেজ মধ্যবিত্ত ও শিক্ষিত ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তৃতীয় কারণ হিসেবে উঠে এসেছে তরুণদের মনোভাব বোঝার সক্ষমতা। রাইটার্স বলছে, জামায়াত জানে তরুণরা কি চায়। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি নির্ভর শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের মাধ্যমে তারা তরুণ সমাজকে আকৃষ্ট করছে। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করাই তাদের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি বা আওয়ামী লীগের মতো বিশাল ভোটের মাঠে জামায়াত কি সত্যিই গেম চেঞ্জার হতে পারবে? নেত্রকোনা 2 আসনে জামাত জোটের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম বটগাছ প্রতীকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গাজী আব্দুর রহিম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে মানুষ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চায়। 10 দলীয় জোটে জামায়াত ইসলামী আসন ভাগাভাগি করে মুনাফিকি করেছে। এলাকার উন্নয়নের স্বার্থে আমি বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালাম। আমার সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আশা করছি তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। আজ থেকে ধানের শীষকে নির্বাচিত করতে আমরা কাজ করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, হাজী রজব আলী, মোহাম্মদ হোসেন সহ অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগ থেকেই কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মধ্যে চলছিল কথার লড়াই। এর মধ্যে ঋণ খেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। সবশেষ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। রোববার তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু অ্যাপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর মধ্যে দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে লড়ছেন। স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে খুব সহজেই জয় পেতে পারেন হাসনাত আব্দুল্লাহ। এক চিঠিতে হাসনাত, এখানে অন্যান্য প্রার্থী যারা আছে তারা তো হাসনাতের সাথে আসবে না, কারণ হাসনাতের যে জামাতের একটা ভালো রিজার্ভ ভোট আছে, এই হিসাবে হাসনাত সে ভালোভাবে ইয়া করবে। আর বিএনপির প্রার্থী থাকলে তো ইয়া ছিল না, নেই সম্ভব ছিল না, যেহেতু বিএনপির প্রার্থী নাই, এখন হাসনাত এক চিঠি আগায় যাবে। সবশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রায় প্রকাশের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে হাসনাতের কর্মী সমর্থকরা। এদিকে কুমিল্লা 4 আসনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গণমাধ্যমকে জানান, আহসান মুন্সির মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, সেহেতু জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণ অধিকারের জসিমউদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ভোটাররা বলছেন, ধানের শীষ না থাকায় বদলে যেতে পারে নির্বাচনের হিসেব নিকেশ। একমাত্র এটা বিএনপির ঘাঁটি বললেই চলে। এতে কোনো সন্দেহ নেই, ওনারা খুব বেশি ভালো কিছু করেন নাই, যার কারণে তারপরে ওনার ঋণ খেলাপির দায়ে উনি এখন হয়ে গেছে, প্রার্থিতা বাতিল হয়ে গেছে। তো যদি দুজন থাকতো তাইলে লড়াই হতো, তো লড়াই হলে হাসনাত আব্দুল্লাহ ইনশাল্লাহ জিতল আর কি। মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাক প্রতীকের জসিমউদ্দিন ছাড়াও রয়েছেন ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপিল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মাহমুদ মুজিবুর
মাহবুবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাত পাখা প্রতীকে। স্থানীয় প্রবীণ রাজনীতিবিদরা বলছেন, মুন্সি না থাকায় হাসনাতের নির্বাচনে জয়ী হওয়ার পথটা সহজ হয়েছে। রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন সামনে রেখে জোট মহাজোটের সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জামায়াতে নেতৃত্বাধীন জোটে থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে না যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। যদিও শুরু থেকেই ধারণা করা হচ্ছিল জামায়াতে ইসলামী চরমোনাই পীরের দল মিলে দেশের প্রথমবারের মতো বৃহত্তর রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে যাচ্ছে, তবে শেষ মুহূর্তে এসে তা হয়ে ওঠেনি। শুধু ভোট ভেস্তে যাওয়াতে সীমাবদ্ধ থাকেনি, রীতিমতো জামাত আমিরের বিরুদ্ধে দফায় দফায় নানা অভিযোগ তুলতে দেখা গেছে চরমোনাই পীরকে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া এক জনসভায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জামাত আমাদের ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু শরিয়া বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা কোনো জোটে যাইনি। পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, তবে আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছে, দেশপ্রেমিক মানুষ আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির কোনো স্থান থাকবে না। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতে উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হবে না। স্বাধীনতার পর গত 54 বছর যারা দেশ শাসন করেছে, তাদের শাসন জনগণ প্রত্যক্ষ করেছে। তাদের কাছে উন্নয়নের কোনো পথ নেই। নতুন করে উন্নয়নের ফুলঝুরি দেখিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে আদর্শবান নেতৃত্ব খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসন কায়েম করতে পারে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই তিনটি বাস্তবায়নের প্রকৃত নামই হলো ইসলাম। তিনি দাবি করেন, বর্তমানে যারা বিএনপি ও জামায়াত জোট থেকে নির্বাচন করছে, তারা কেউ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়। অনেকে এখনো মাঠে নামেননি। মনে রাখতে হবে, প্রার্থী বড় কথা নয়, মার্কা বড়। যারা আমাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আর এজন্য নবীনগরবাসীকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে নজরুল ইসলাম নজুকে ভোট দিয়ে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান। এবারই নির্বাচনে প্রার্থী পায় 2000, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে। একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা, অন্যদিকে জামাত ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো। বিএনপি, গণতন্ত্র মন্ত্র, গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে, সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটে নেতৃত্ব আছেন তারেক রহমান। বিপরীতে জামাত সহ 10 দলের যে জোট হয়েছে, সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই চুক্তি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশের উপর আরোপ করা 22% পাল্টা শুল্ক নিয়ে দুই দেশের সমঝোতা হলেও চুক্তি হয়নি। তবে এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেই চুক্তি সই হতে যাচ্ছে। চুক্তি করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আগামী 5 ফেব্রুয়ারি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। 6 ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি BJEP অনুষ্ঠিত হবে। চুক্তির খসড়া এবং পাল্টা শুল্কের হার কত হতে পারে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 22% আছে, কিছু দেশে একই আছে, আবার কিছু দেশে আছে এর বেশি। আশা করছি হার কিছু কমবে, তবে নিশ্চিত বলতে পারবো না 9 ফেব্রুয়ারির আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সে দেশের সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। জাপানের সঙ্গে EPA নিয়ে গত 22 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, চুক্তি স্বাক্ষর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের 7379টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। অন্যদিকে জাপানের 1039টি পণ্য বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্প্রতি যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA সই হয়েছে, তা নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, উদ্বেগের কিছু নেই। তৈরি পোশাক খাতে সক্ষমতা অর্জন করে এ খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ আমরা। আর ভারত বস্ত্র খাতে বেশ ভালো, গোটা বিশ্বেই তাদের একটা অবস্থান আছে, আমাদের কাঁচামালও তাদের কাছ থেকে আমদানি করা হয় বলে জানান তিনি। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। আগামী 7 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য টি20 বিশ্বকাপ টুর্নামেন্টের ঠিক আগে বাংলাদেশ দলের সমর্থন করে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের এমন ঘোষণায় বিপাকে পড়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ICC, যে কারণে আজ ভারত ভার্চুয়াল জরুরি বোর্ড মিটিং ডেকেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার। একই খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম NDTVও। সূত্রের বরাত দিয়ে NDTV জানিয়েছে ICC একটি মিটিং এর প্রস্তুতি নিচ্ছে, যেখানে টি20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে। আরেক সংবাদ মাধ্যম নিউজ 18 জানায় এই মিটিং মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার হতে পারে। ভারতের সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ লিখেছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি এখনো ICC-কে আনুষ্ঠানিকভাবে জানায়নি PCB। তবে পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে সরকারের সিদ্ধান্ত জানিয়ে আজই ICC-কে ইমেল করার কথা PCB। বিপরীতে পাকিস্তানকে টি20 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসতে পারে নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় শাহ নেতৃত্বাধীন বোর্ড থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে পাকিস্তান সরকারের এক পোস্টে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে 2026 ICC টি20 বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে। তবে 15 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। এ বিষয়ে ICC জানিয়েছে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় আছে। তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ICC এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়, তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। ICCর সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য তা হতাশার। ICC PCB-কে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং ভবিষ্যতে ICC টুর্নামেন্টে নিষেধাজ্ঞার সম্ভাবনা। এছাড়াও পাকিস্তানের সঙ্গে অন্যান্য শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর দ্বিপাক্ষিক সিরিজ সমিতি করা এবং পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে ICC। পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার কারণে
কারণে সম্প্রচারকারী সংস্থা ও অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের যে ক্ষতি হবে তার জন্য পিসিবিকে দায়ী করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণও চাওয়া হতে পারে বলে জানা গেছে। দর্শক, এই ছিল আজকের আলোচিত সংবাদ। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।